2024-এ এই ষড়যন্ত্রকারীরা কিন্তু 111-এর সাথে জড়িত ছিল। এই ডক্টর ইউনূস 111-এর একজন হোতা, এবং বাংলাদেশের সমস্ত অপকর্মের পিছনে ডক্টর ইউনূস কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী ছিল। আপনি দেখেন, ইতিহাস ঘাটেন, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ থেকে আরম্ভ করে কোন ধরনের কোন দুর্যোগকালীন সময়ে আমরা কিন্তু ডক্টর ইউনূসকে পাশে পাইনি। কিন্তু 111-এ রাজনীতি নিষিদ্ধ, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। ওই অবস্থাতে ডক্টর ইউনূস কিন্তু দল গঠনের জন্য সারা বাংলাদেশ চষে বেড়াইতেছে, ইভেন কি আন্তর্জাতিক মহলও সে লবিং করতেছে। অর্থাৎ আপনার আমার কোনো অধিকার নাই, আর সে হেঁটে হেঁটে অপকর্ম যা করার সেটা করার অধিকার রাখে। এই ধরনের একটা শয়তান যখন একটা জাতির ঘাড়ে চাপে, তখন আমাদের আর ভালো কিছু দেখার সুযোগ নাই। যা জননেত্রী শেখ হাসিনা, আমি আপনাকে এখানে একটু থামাই, ঠিক আছে? 111-এর সাথে ডক্টর ইউনূস জড়িত, কারণ তিনি তখন রাজনৈতিক দল করতে চেয়েছেন এবং এটার নামে অনেক কিছু করেছেন তিনি, এবং ওনাকেও ক্ষমতা নেয়ার জন্য বলা হয়েছিল। উনি বলেছিলেন যে নির্বাচন হবে না, উনি ক্ষমতায় নিতে চান, ক্ষমতার মালিক হতে চান। কিন্তু ওনাকে যখন বলা হয়েছে 2-3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, উনি রাজি হননি। এইবারও উনি 2-3 মাসের মধ্যে নির্বাচন দিতে চান না, উনি আজীবন ক্ষমতায় থেকে যেতে চান। সেটা আমরা জানি, বুঝেছি তিনি যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছেন আমেরিকার সাথে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, সেটাও আমরা জানি। সবকিছু মিলে এখন এই যে বিশৃঙ্খল একটা পরিবেশ, 18 মাসে ইউনূসের শাসনের কোন কোন বিষয়গুলো আপনি উল্লেখ করবেন এই অশান্তি ও বিশৃঙ্খলার জন্য, জঙ্গিবাদ উত্থানের জন্য ইউনূসের কি কি কর্মকাণ্ড দায়ী? জি, ইউনূস সাহেবকে কোনোভাবে আমরা হেলাফেলা করতে পারবো না, আলোচনা থেকে দূরে রাখতে পারবো না। সমস্ত আলোচনার মধ্যে ডক্টর ইউনূস প্রাসঙ্গিক। জি, এবার আপনার বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ। আমি সেই জায়গায় আছি। সে আজকে দেখেন, বাংলাদেশে গত প্রায় 2-3 মাস থেকে হঠাৎ করে শিশু মৃত্যু ঘটনা ঘটতেছে, যেখানে আমরা ইসমাইল ভাই, আমরা ছোটকালে কিন্তু আমাদের দেশে কলেরা, জল বসন্ত, তারপরে এরকম বা বিশেষ করে বাচ্চার মৃত্যুর প্রচন্ড একটা ব্যাধি আমাদের সমাজে ছিল। এই জিনিসটা আমরা দেশে থাকা অবস্থাতে ওইটা না বুঝলেও, আমরা যারা বাহিরে আছি আমরা জানি এই সমস্ত দেশে বাচ্চা হওয়ার পরে বাচ্চাদের একটা কার্ড, এবং সেখানে আপনার কোন টিকার পরে কোন টিকা, কোন টিকার পরে কোন টিকা, আপনাকে ওখানে ডেট দিয়ে দেয় যে আপনি অমুক দিন আসবেন এবং এই টিকাটা দেব, অমুক দিন আসবেন এই টিকাটা দেব। প্রায় 4-4.5 বছর ধরে বাচ্চাদেরকে এইভাবে হেলথ কেয়ারে রাখা হয়। আমাদের দেশে হয়তো অতটুকু সুযোগ সুবিধা আমাদের নাই, কিন্তু না থাকার পরেও জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করেছেন বাংলাদেশটাকে আপনার উন্নত পর্যায়ে নিয়ে যেতে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ক্ষেত্র। কারণ জননেত্রী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে আপনারা দেখবেন যে 3-4 মাস বেশি থাকতে পারে না। ওনার কেন জানি বাহিরে আসার একটা প্রবণতা কাজ করছিল যখন উনি প্রধানমন্ত্রী তো ছিলেন। আপনারা দেখেছেন, বা প্রধানমন্ত্রী 96-2001-এর পরও আমরা দেখছি উনি প্রায় চলে আসতেন। আমরা ঘটাঘট একটা আয়োজন করতাম। একবার তো মানে উনার প্যারিসে একটা হোটেলে আর কি, উনি পা দিয়ে দাঁড়াই আমার দিকে তাকাই কইল, এই দামি হোটেল কেন নিলাম? আমি আপা, আমাদের জন্য আপনি এখনো প্রধান। যাই হোক, এগুলো অনেক লম্বা আলোচনা। তো এই হিসেবে উনি ওই পর্যায়ে জাতিটাকে নেওয়ার চেষ্টা করেছে। এখন হঠাৎ করে শিশু মারা যাচ্ছে কি হামে? কেন হামের টিকা নাই? হামের টিকা দেওয়া হয়। আজকে এই হামের স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন ডক্টর ইউনূসের, নুরজান বেগম, উনি যতটুকু জানি উনি বাংলা ডিপার্টমেন্টের ছাত্রী ছিলেন। বাংলা ডিপার্টমেন্টের ছাত্রী, লেখাপড়া বা ধর এই পর্যায়ের একটা লোকের ওখানে কেন উনি দিলেন? শোনা যায় যে এই নুরজান বেগম উনার বাল্যকালের প্রেমিকা, দীর্ঘদিনের প্রেমিকা। এখন দীর্ঘদিনের প্রেমিকাকে সন্তুষ্ট করার জন্য বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়টা তার হাতে দেওয়া হলো। সে বলে যে আমি তো ডিসিশন নিই না,
আমি ওই যে ওখানে পোলা পাই না, আমারে যেটা যেটা বলে আমি সেটা সেটা করি। আপনি মানুষের জীবন নিয়ে খেললেন, এই বাচ্চার জীবন নিয়ে খেললেন। এই পর্যন্ত 300-র মতন সন্তান হারা হইল, মায়েরা বাপেরা। এই জবাব কার, কে দেবে? আজকে আমি তিরস্কারের সাথে উল্লেখ করতেছি, এই যে তারেক সাহেব, আপনার খাম্বা তারেক ছিল আপনার নাম, 10% ছিল আপনার নাম। 70 বছর আপনি যুক্তরাজ্যের মতন জায়গায় থেকে শিক্ষা গ্রহণ করলেন। আপনি কেন এদেরকে কাঠ গড়ায় দাঁড় করাচ্ছেন না? আপনি তো মাত্র 2 মাস আসছেন, 2 মাস কতদিন হইল? আমি আপনাকে ওইটার জন্য দায়ী করতেছি না। এই যে মায়েরা যে তার সন্তান হারা হচ্ছে, বাপেরা যে সন্তান হারা হচ্ছে, আপনি কিভাবে বুক বেঁধে এই ইউনূস বা এই আপনার নূরজাহান বেগমদেরকে আপনার আইনের আওতায় বা জবাবদিহিতার আওতায় আনছেন? এটা হইল? আপনি তো এখন সরকার প্রধান, আর আপনার স্বাস্থ্যমন্ত্রী বলে এটা ওই স্বৈরাচার সরকারের কারণে হয়েছে। এ অথর্ব জাতি, এ অথর্ব রাজনৈতিক ব্যক্তি, যারা হিংসা পরায়ণতার মধ্য দিয়ে কথা বলে, কাজ করে, মানুষকে বোকা বানায়। আরে স্বৈরাচার চলে গেছে আজ থেকে 21 মাস আগে, তাকে তুমি খুঁজছো কেন? যেই সন্তান অসুস্থ হয়ে মারা যাচ্ছে তার বয়স হচ্ছে 3 মাস, 6 মাস, 9 মাস, ম্যাক্সিমাম 12 মাস। তুমি হিসাবটা মিলাই দেখো। এই সন্তান তো স্বৈরাচারের আমলে আপনার দুনিয়াতে আসে না। যখন সে দুনিয়াতে আসে না, তখন তার হামির টিকা কেন হবে, কিভাবে হবে? কিন্তু এই স্বৈরাচার বাংলাদেশের মানুষকে শিখাইছে যে শিশু মৃত্যু হবে না, তার এই টিকা দিতে হবে। আজকে শুধু কি হামের টিকা? কোন টিকাই তো নাই। তোমরাও যখন এসেছো, কথার কথা 2 মাস কয়দিন, তাৎক্ষণিক ভাবে তোমরা দেখছো এখানে টিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব টাকা চুরি করে নিয়ে মন্ত্রণালয় খালি করে রাখছে এবং কোনো টিকা টুকা কিনা হয়নি। তাইলে তোমরা তো তাৎক্ষণিক ভাবে এই ব্যবস্থাটা নেওয়া উচিত ছিল। আজকে তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সারা পৃথিবীর মানুষ প্রায় 1.5 থেকে 2 বছর যখন জিম্মি ছিল আপনার করোনাকালীন সময়ে, পৃথিবীর সবচাইতে আমাদের প্রায় জনসংখ্যা 20 কোটি। আপনি যদি জনসংখ্যার আনুপাতিক হার হিসাব করেন, সবচাইতে কম মৃত্যু হার ছিল আমার বাংলাদেশ। কেন? কারণ ম্যানেজমেন্ট এত সুন্দর ভাবে সেটা ম্যানেজমেন্ট করেছে, যার কারণে আমরা মৃত্যুর বয়াল গ্রাস থেকে আমরা মুক্ত ছিলাম। আজকে সেখান থেকে তোমাদের শিক্ষা গ্রহণ করা উচিত ছিল। আজকে মন্ত্রণালয়ের এই ইউনূস আসার পরে নূরজাহান বেগম সেই মন্ত্রণালয়ের সমস্ত টাকা টিকা না কিনে টাকা নিয়ে গেল। এখন এই জাতি কেন প্রশ্ন করে না, তুমি টিকা কিনলে না, আচ্ছা ঠিক আছে, তুমি ভুল ক্রমে বা বুঝো নাই, তুমি বাংলা ছাত্র ছিলা, তুমি কবিতা লিখছো, হ্যাঁ, ওই ওষুধের কথা তোমার মনে ছিল না, কিন্তু টাকাগুলো গেল। সেই প্রশ্নের আওতায় কেন তাদেরকে আনা হচ্ছে? কথায় কথায় স্বৈরাচার শেখ হাসিনা যাওয়ার সময় আমার রিজার্ভ থেকে শুরু করে আমার দেশের কি অবস্থা ছিল, আজকে কি অবস্থা? তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, টিকা নাই, নাই নাই, কিছুই নাই। আর ফেসবুক বলতেছে এই নাই সাথে যে এই বাংলাদেশটাকে ম্যানেজমেন্ট করতো, রক্ষা করতো, সমস্ত মানে সমস্যার মোকাবেলা করে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন, আজকে সেই জননেত্রী শেখ হাসিনা নাই। অর্থাৎ তোমরা যারা বাংলাদেশটাকে ধ্বংস করার প্ল্যানে ছিল এবং প্ল্যান করে এই 5ই আগস্ট, আপনি চিন্তা করেন, ট্রাম্প বলছে 29 মিলিয়নের কথা, না 29 মিলিয়ন ডলার আপনার বাংলাদেশের সরকার উচ্ছেদে ব্যয় করা হয়েছে। কিন্তু আমি আরেকটা বাংলাদেশের মানুষ যখন যার সাথে কথা হয়, এই 3 ইঞ্চির ব্যাপারটা সেখানে আসে। আমরা অত্যন্ত লজ্জিত যে ফ্রান্সের মতন একটা দেশ, যেখানে
তার অনেকগুলো ভিডিও আমি ট্রান্সলেট করে, অর্থাৎ এটা তো জানেন যে ফ্রান্সটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের দেশ, তো ওখানে এই ল্যাঙ্গুয়েজ ছাড়া তারা কিছু বুঝে না। হ্যাঁ, স্বাভাবিক এই স্বাভাবিক। ট্রান্সলেট করে করে উকিল বলেন বিভিন্ন জায়গায় ধর্ণা দিছি, এখন পর্যন্ত কোনো কিছুই সুফল আনতে পারেনি। ফ্রান্সে বসে যে এখানে আমি আপনাকে বলি, আপনারা হয়তো উদ্যোগ নিয়েছেন, ঠিক আছে, আপনারা বিভিন্ন ফ্রান্সের ভাষায় তো অভিযোগ করেছেন, কমপ্লেন করেছেন, কিন্তু ফ্রান্স এটা বিবেচনায় নেবে না যে একটা দেশে আরেকটা দেশে এরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে, ফ্রান্সও কিছু বলবে না। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, ওরা বলে যে দেখো এটা, তবে আমি এখানে আবার আরেকটা কথা বলি, আপনি জানেন ফ্রাঙ্কোফোন এবং অ্যাংলোফোন, অর্থাৎ ফ্রাঙ্কোফোন হচ্ছে যারা ফ্রেঞ্চ কলোনি কান্ট্রি, ওদেরকে ফ্রাঙ্কোফোন, আর আমরা কমনওয়েলথ বলি, বা অ্যাংলোফোন যেটা ইংলিশ কলোনি। আমরা যদি ফ্রেঞ্চ কলোনি দিতাম তাইলে হয়তো তারা আরেকটু গুরুত্ব বেশি দিত। ইনফ্যাক্ট ওরা যেটা বলতে চায় যে দেখো এটা তো, সে তো আমাদের ফ্রান্সের কোনো ক্ষতি করতেছে না, ফ্রান্সের কোনো কমিউনিটিতে দাঙ্গা বা এই সেই হ্যান, হ্যাঁ, বা কোন ইমারত ভাঙা, বঙ্গবন্ধুর 32 নম্বর বিশেষ করে তাদেরকে বোঝানো। এখন ফ্রান্সে কোনো, আমি বলি ফ্রান্সে তো বাংলা ভাষাভাষী মানুষ আছে না, ফ্রান্সেও তো অনেকে ফ্রান্সে অবস্থান করেন, আপনারাও আছেন, বিএনপি আছে, জামাতও আছে, আপনাদের মধ্যেও তো একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, সেটা ফ্রান্সের ভিতরে। রাইট, এবং এখানে মুসলিম যেটা পার্সেন্টেজ, এখন আমার মনে হয় 12-13% মতন মোট জনসংখ্যা, তো এইটা তো একটা ব্যাপার। কারণ আমি তো তাদেরকে বুঝাইতে চাই এর একটা হলো জিহাদিস্ট, অর্থাৎ মুসলিমকে বিভ্রান্ত করে মুসলিম চেতনাকে ভিন্ন জায়গায় নিয়ে একটা দাঙ্গা বাজাইতে চায়। এইটা থেকে আজকে যেটা বাংলাদেশ হয়তো আক্রান্ত, কালকে যে ফ্রান্স আক্রান্ত হবে না সেটা তো না। হ্যাঁ, যাই এই জায়গাটায় আমরা আমাদের চেষ্টা অনেক আগে থেকে, এটা আমি বলি 2021 সাল থেকে আমি তার পিছনে লাগার সোজা কথা, এটা আমাকে নেত্রী বলছিল, উৎসাহিত করছিল। সেই যদি মুসলিম শোনেন আরেকটু বলি, সেই যদি আপনারা এই বিষয়টা, সে যদি মুসলিম টেরোরিস্ট হয়, এক সময় তো সে ফ্রান্সেও আঘাত করতে পারে, জানি ফ্রান্সের ভাষা, ফ্রান্সের মানুষ, ফ্রান্সের এই নাস্তিক ইহুদি বা কি যা কোন ধর্মের তারা আমি জানি না, এটা আমরা পছন্দ করি না, এটা তো ফ্রান্সে আঘাত করবেই, এটা তো বলতে হবে। হ্যাঁ, এইগুলো তো বলছি, এখন যদি তারা ধরেন এটারে ইয়েতে না নেয়, বা আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা যে থেমে গেছি তার, হ্যাঁ, আমাদের কথার কথা এখন যে আমরা 5ই আগস্টের, আমি বললাম না যে ওর ফিরাকের ব্যাপারটা 2021 সাল থেকে আমরা তার বিরুদ্ধে কাজ করে যাইতেছি, কিন্তু এখন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, আপনার 2021 থেকে বলেছেন, সে আরো আগ থেকে মনে হয় কাজ এগুলো শুরু করেছে, আরো আগ থেকে শুরু করেছে, 20 থেকে সে মোটামুটি কন্টেন্ট বানানো শুরু করছে, 17-18 দিকে সে ফ্রান্সে ঢুকছে, ওইটাও অত আগে না, 2020-এর দিকে। আর আমরা তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হেন তেন এগুলা 2000, এবং তখন তো আমরা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এবং ডিজিএফআই এর একটা ব্রাঞ্চ আছে ফ্রান্স এমবেসিতে। হ্যাঁ, তারপরেও আমরা তার জন্য, যাই হোক, এখন পর্যন্ত যেহেতু রেজাল্ট আসলে কিছু করা যায়নি, আমরা ওই জায়গাটায় এখনো থাকি যে আপনার যেটা নাজুক পরিস্থিতির জন্য দায়ী কে, আজকে যে বাংলাদেশে যে নাই যে হাহাকার, দেশটার অর্থনীতির অবস্থা কোথায়? আপনার শুধু একটাই সুফল আছে যে রিজার্ভে এই পুরো টাকাটাই হচ্ছে প্রবাসীদের টাকা যাওয়ার কারণে রিজার্ভটা হচ্ছে। এখন আমার এখানে একটা কথা আছে, বাংলাদেশে সেই 1972 সাল থেকে আমি দেখে আসছি যে যখনই আপনি ভিন্ন এক রাজনীতির মধ্যে যাইয়াই শুরু করে দেয় ভারত বিরোধিতা। আমি বলছি আজকে খোদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বাধীনতার পরে ভারতের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। কেন রে বাবা, তুমি তো একজন প্রগ্রেসিভ পলিটিশিয়ান, এবং তার
জীবনের একটা দীর্ঘ ইতিহাস আছে যে মানুষের জন্য সে রাজনীতি করছে। হঠাৎ করে ভারত বিরোধিতা এবং মিথ্যা গল্প, 24 বছরের গোলামী চুক্তি আজ পর্যন্ত দেখছেন চোখে? হ্যাঁ, তাহলে আজকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাদু মিয়া থেকে আরম্ভ করে মধু মিয়া পর্যন্ত যারা, আমি এদেরকে বলছি যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষ, বিরোধী যারা শাহজিবুর রহমান বা গোলাম আজম, যারা পাকিস্তান পুনরুদ্ধারের জন্য আন্দোলন সংগ্রাম করছে, সৌদি আরব সহ মিডল ইস্টকে আমাদের বিরুদ্ধে ভুল বুঝেছে, আমি তাদেরকে দোষারোপ করি না। তারা তো জেনে শুনে আমাদের শত্রু, সারা বাংলাদেশের শত্রু। কিন্তু বাংলাদেশের পক্ষে যারা ছিল, সেই সিরাজুল আলম খান, আসফ আব্দুর রব, শাহজাহান সিরাজ, তাদের ভূমিকাটা আপনি একটু পর্যালোচনা করেন তো। আপনি তো আমার বলেন যে পিছনের দিকে রাজনীতি, কিন্তু আমি বর্তমান মূল্যায়ন করতে হইলে তো আমাকে পিছনে যেতে হবে। এই ভারত বিরোধিতার কথা বলে মানুষকে বিভ্রান্ত করে গোলামী চুক্তি ফেনী পর্যন্ত ভারত নিয়ে যাবে, মসজিদে উলুদুনি হবে, এই সমস্ত কথা যারা বলছে, আজকে তাদেরকে বলতে চায়, গত 9 ফেব্রুয়ারি যখন আমেরিকার সাথে গোলামী চুক্তি হইল, তখন কেন তোমরা মুখে আঙ্গুল দিয়ে বসে আছো? তখন তোমাদের মুখে কেন কথা নাই? সেই আলেম ওলামা বা যারা আপনার বিভিন্ন ধরনের ওয়াজ নসিহত করে মানুষকে বিভ্রান্ত করে, আজকে তারা কোথায়? কেন তারা কথা বলে না? আজকে সারা বাংলাদেশে গত 20-21 মাসে যেভাবে হাজার হাজার কোটি টাকা আপনার লাপাত্তা হয়ে গেছে, যে সমস্ত বাচ্চারা মেসের পয়সা দিতে পারতো না, তারা এখন হাঁস খাইতে আপনার বিভিন্ন জায়গায় যায়, মুখে তালা কোথায় কেন রে ভাই? আজকে কোথায় মানবাধিকার? আজকে 300-র মতন শিশু যেভাবে হত্যা হইল, তারা কেন কথা বলে না? আজকে এই যে এটা তো একটা সাইট, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে কইয়া না হয় বুঝ পাওয়া যায়, কিন্তু যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, একটা নারী তার গর্ভের সন্তান, তাকে দর্শন করে গর্ভের সন্তানটাকেও বাইরে কইরা মেরে ফেললো। এই যে লোমহর্ষক ঘটনা গত 20-21 মাস ধরে সারা দেশে যেটা হচ্ছে, এই ঘটনাগুলো কিভাবে মানুষ মেনে নিচ্ছে? আওয়ামী লীগ 15 বছর 16 বছরে অত্যাচার করেছে, আমি অস্বীকার করব না, কিন্তু সেই অত্যাচারের পরিমাণ কি এ পর্যায়ে ছিল? মামলা মকদ্দমা হইছে, ভুয়া মামলা হইছে, এই তো। কিন্তু কেউ কি কারো বাড়ি দখল করছে? ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে? আজকে কোন আওয়ামী লীগের এমপি মন্ত্রী যারা ছিল, তাদের বাড়িটা আপনার অক্ষত আছে? আমারে বলেন তো কেন রে ভাই? তার লুটের টাকা, তো লুটের টাকা হইলে তার বিরুদ্ধে মামলা করো, তাকে দোষী সাব্যস্ত করো। তার ঘর বাড়ি কেন ভেঙে দেবে? আসেন, গাজী টাওয়ার বাংলাদেশের একটা ব্র্যান্ড ছিল, এবং এই টাওয়ারটা আমাদেরকে শুধু দেশীয় চাহিদা মেটানো না, গাজী টায়ার, হ্যাঁ গাজী টায়ার, হ্যাঁ তার আবার টাওয়ার, আচ্ছা যাই হোক, হ্যাঁ তো সেখানে আপনি আসেন, এটারে পুরা ধ্বংস করে, এটার ভিতরে তো 120-30 জন মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আচ্ছা, এটা ধ্বংস করে এখন আমরা কি করলাম? ভারতমুখী হয়ে গেলাম। এখন ভারতের টায়ার বাংলাদেশে আপনার চলতেছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, অর্থাৎ ভারত বিরোধীটা যে একটা কথা বলে মানুষকে বিপদগামী করা হয়েছে, এটা কি আসলে এরা এই ভারতের কোন এজেন্টের লোক এরা? আমার ভিতরে প্রশ্নটা আসছে, কারণ আমাদের দেখেন গার্মেন্ট শিল্প শেষ করে দিচ্ছে, এটা এখন ভারতে চলে গেছে। আমাদের এই যে টায়ারের কথা বললাম, ব্যবসা, এই শিল্পটা শেষ হয়ে গেছে, ভারতে চলে গেছে। আসেন, আমাদের দেশে বাটা, আমরা যখন ছোট, হ্যাঁ তখন থেকে আমরা, তখন তো এক সময় আমাদের দেশে জুতা বলতেই বাটা আছিল, হ্যাঁ এ বাটা বন্ধ করে দিতেছেন, কারণ তার প্রতি মাসে, প্রতিদিনে, প্রতি বছরে প্রচুর পরিমাণ লোকসান হচ্ছে। কারণ ইউনূস সরকার যেই ব্যাংকিং সিস্টেমটা করে গেছে, এটা এখন ভারতে চলে গেছে। আমাদের এই যে টায়ারের কথা বললাম, ব্যবসা, এই শিল্পটা শেষ হয়ে গেছে, ভারতে চলে গেছে। আসেন, আমাদের দেশে বাটা, আমরা যখন ছোট, হ্যাঁ তখন থেকে আমরা, তখন তো এক সময় আমাদের দেশে জুতা বলতেই বাটা আছিল, হ্যাঁ এ বাটা বন্ধ করে দিতেছেন, কারণ তার প্রতি মাসে, প্রতিদিনে, প্রতি বছরে প্রচুর পরিমাণ লোকসান হচ্ছে। কারণ ইউনূস সরকার যেই ব্যাংকিং সিস্টেমটা করে গেছে,
হ্যাঁ, এইটা নাকি এমন ভাবে মানে তারা কোনোভাবে লাভ করতে পারতেছে না। অর্থাৎ সিঙ্গার যতগুলো বিদেশি কোম্পানি বাংলাদেশে ব্যবসা করে, দেশীয় গুলো তো শেষ। হ্যাঁ, এখন বিদেশি গুলো আপনার হাত মুঠায় চলে যেতেছে। আর অথচ এই বাটপার আমাদেরকে শিখেছে যে আমাদের দেশে সবাই আসবো, আমরা কোথায়ও যাইতে হইব। হ্যাঁ, ইনুস বাটপার আমাদেরকে এই যে মিথ্যা গল্প শিখায় বলি আমাদেরকে বিপদগামী করলো। আমাদের ছেলে মেয়েদেরকে একটা বার সে কোথায় বললো না যে তোমরা বাবারা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও। কারণ সে কয় উদ্যোক্তা হওয়া, উদ্যোক্তা হইতে হইলে টাকা তো লাগবো। টাকা ছাড়া আপনি মুদি দোকান দিবেন, একটা মুদি দোকানের ক্যাপিটালটা কই পাইবেন আপনাকে? তা আপনারা চুরি করতে হইব, ছিনতাই করতে হইব, রাহাজানি করতে হইব। সে ওইটাই শিখাইলো একটা জাতিকে, মানে পুরাপুরি ধ্বংস করে দিয়া। এখন আমাদের কিছু লোক, আমি আনিস আলমগীর বলতেছিল যে আমাদের মধ্যে সবচেয়ে ট্যালেন্ট লোকটাই হচ্ছে শেখ হাসিনা। উনি কিন্তু আগে থেকেই এই ইউনুসকে চিনছে, কিন্তু আমরা বেকুব, আমরা চিনতে পারি, আমরা চিনছি অনেক পরে। ভালো কথা। হ্যাঁ, আপনি আওয়ামী লীগ করেন, আপনি চিনতে পারছেন যে এটা একটা বাটপার। আমি বিএনপি করি, আমি তো এখনো চিনতে পারতেছি না, এখনো চিনতে পারতেছি না। এই যে আনিস আলমগীর তো আনিস আলমগীর সাহেব তো আওয়ামী লীগ করে না। না, হ্যাঁ রাইট, উনি একজন সাংবাদিক মানুষ, সাংবাদিক। আমি কথার কথা বলতেছি আর কি, যেহেতু জননেত্রী শেখ হাসিনার কথাটা আসছে। হ্যাঁ, জননেত্রী শেখ হাসিনা যেহেতু আওয়ামী লীগ করেন, উনি বিশেষ করে উনি এক সময় জননেত্রী শেখ হাসিনা কিন্তু ইউনুসকে প্রচুর হেল্প করছে। 400 কোটি টাকা দিছে গ্রামীণ ব্যাংকে, 400 কোটি টাকা। হ্যাঁ, কিন্তু এরপরেও যখন 111-এ তার অপকর্মটা দেখছে, নেত্রীর মানে আইকিউটা হচ্ছে ওই জায়গায়, যে উনি যখন দেখলো যে লোকটা এত কিছুর পরও সে বাটপারি করলো, হ্যাঁ, ওই জিনিসটা থেকেই উনি বললো যে না, এর ব্যাপারে তো একটু আপনার অনুসন্ধান করা উচিত। ও অনুসন্ধান করতে যাইয়ে উনি হায় খাইছে না, এই লোকটা 6,000 টাকা বেতনে চাকরি করতো, আর এখন সে 6,000 কোটি না 600,000 কত কোটি টাকার মালিক যে সে, হিসাব ছাড়া। আর হে কয় আমার একটা ঘরে, কারণ টাকা তো সব এই পকেটে ওই পকেটে রেখে দিয়েছে, তার টাকা নাকি। কথা বুঝছে? সোশ্যাল বিজনেস একটা বাজে থিওরি দিয়া সারা পৃথিবীর মানুষকে সে বোকা বানাই। শুধু যে বাঙালিকে বোকা বানাইছে তা না। আপনি বলেন তো পৃথিবীর কোন জায়গায় তার ব্যবসা নেই? কোন জায়গায় তার ব্যবসা নেই? ফ্রান্স বলেন, স্পেন বলেন, ইটালি বলেন, জার্মান বলেন, লুক্সেমবুর্গ ছোট্ট একটি দেশ, ওখানেও তার ব্যবসা আছে। আর আমেরিকাতে একচেটিয়া, খেয়াল করছেন? অথচ সে বলে আমার কিছু নেই। আচ্ছা, আপনারা ইউনুস সাহেবের এই ধাপ্পাবাজি গুলো বিশ্ব নেতৃবৃন্দকে বুঝাচ্ছেন কিনা বা জানাচ্ছেন কিনা? সবাই তো জানে উনি ফেরেশতা। রাইট, আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টাটা করতেছি। আমিন ভাই আসবো না? আমিন ভাই আসবো না? আমিন ভাই থাকার কথা আজকে না, ওইটা আরেকদিন আমি অ্যারেঞ্জ করব। ও আচ্ছা, সরি, আমি মনে করছি আজকে। আমি আপনারে বলি, আমার মানে নেত্রীর সাথে 2024-এর 29শে আগস্ট আমি কথা বলি ওনার সাথে সরাসরি। তখন উনি বললো যে এই একটা গাইডলাইন দিচ্ছে। হ্যাঁ, তো আমি সেই গাইডলাইনে কাজ করতেছি। আর 15ই আগস্ট ফ্রান্স আওয়ামী লীগ এখানে শোক দিবসের একটা শপথনামা, ওইটা এত ভাইরাল হয়েছে, মানে লক্ষ লক্ষ মানুষ দেখছে, লক্ষ লক্ষ মানুষ। আপনি যদি সার্চ দেন পাইবেন ফ্রান্স আওয়ামী লীগের ইয়েতে, ওখানে পাইবেন। এবং আমাদের এটা প্রচুর ভাইরাল হয়েছে। এবং এটা তো 5 তারিখে অঘটনটা ঘটলো, আর এটা 15 তারিখ, অর্থাৎ রিসেন্ট কর্মসূচি। এবং ইউরোপের মানে ফার্স্ট আমাদের এটা খুব মানে এরপরে উনি বললো যে, আমি প্রথম হিসাব করছিলাম যে 16 জুলাই, আগস্ট, সেপ্টেম্বর
এই 2টা মাস টার্গেট করে। উনি আমার বললো যে না, তুমি এটা 16 জুলাই থেকে, তো 16 জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এটা সমস্ত তথ্য চিত্র দিয়া, মানে যা তখন বাংলাদেশে যা হয়েছে এটার উপরে, হ্যাঁ, আমি একটা ভিডিও ক্লিপ করে ওই হিউম্যান রাইট সহ মানে ইন্টারন্যাশনাল যতগুলো অর্গানাইজেশন এবং ইউরোপীয় ইউনিয়নের সব দেশের প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার সবার কাছে কিন্তু এই ফাইল পাঠাইছি জনমত গঠন নিয়ে। আর আমরা প্রায় 50-এর উপরে ধরেন এই পর্যন্ত অনুষ্ঠান করছি। তার মধ্যে আমাদের মানে ম্যাক্সিমাম হইলো ধরেন ঘরের ভিতরে, আর বাহিরেও আমাদের কয়েকটা ভালো শোডাউনের ইয়ে ছিল। আমি লাস্ট গত 29শে সেপ্টেম্বর যেটা করছি, হ্যাঁ, সেখানে আমাদের নিজম মজুমদার ছিল, আমাদের ওই যে সিলেটের মেয়র আনোয়ার ছিল, আমাদের আগের মন্ত্রী, জাতীয় পররাষ্ট্রমন্ত্রী আবু ডক্টর হাসান মাহমুদ ছিল, এবং প্রচুর লোক ছিল। কাসেম সাহেব, আমি একটা কমেন্টস পড়ি, এই যে আক্তার জামান, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না, শেখ হাসিনা না হলে দেশ উন্নত হতো না, আর বাটপার ইউনূস না হলে দেশটা ধ্বংস হতো না। জি, 100%। আমি ভাইয়ের সাথে একেবারে একমত। বাংলাদেশের সকল অর্জন কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে, আওয়ামী লীগের হাত ধরে রয়েছে। এবং সেখানে বিশেষ করে আমরা মঙ্গা, আমাদের উত্তরবঙ্গে এটা একটা কমন শব্দ ছিল, এবং আমরা খরা পীড়িত দেশ ছিল, এবং বিশেষ করে বর্ষাকালে প্রায় সময় বন্যায় প্লাবিত হইয়া, হ্যাঁ, অবস্থা প্রায়ই ছিল। সেই দেশটাকে এই শেখ হাসিনা কিভাবে যে একটা স্বয়ং সম্পূর্ণ দেশে পরিণত করলো, এটা আমার মাথায় ধরে না। আমাদের জমি কিন্তু কমছে, মানুষ বাড়ছে। আমরা এক সময় ছিলাম 7 কোটি 7.5 কোটি, যখন আমাদের মুক্তিযুদ্ধ চলে এসে 71 সনে, সেই সংখ্যা বাড়তে বাড়তে 18-20 কোটি হয়েছে। কিন্তু আমাদের ওই মুক্তিযুদ্ধকালীন সময় আগে বা পরে আমি আমার এলাকায় অনেক লোকের দেখছি 3 বেলা না 2 বেলাও ঠিক মতন খাইতে পারেন, খেয়াল করছেন? আর 20 কোটি মানুষ হয়েছে 3 বেলা খায় না, শুধু তাদের ঘরে সোফা, তাদের ঘরে টেলিভিশন, তাদের ঘরে ফ্রিজ। একটা দিন মজুর সে যদি 500-600 টাকা ডেলি কামায়, আপনি চিন্তা করেন, তার ঘরে আপনার সোফা সেট আসবে না কেন, তার ঘরে টেলিভিশন আসবে না কেন, ফ্রিজের পানি সে খাবে না কেন? এই যে জীবন মানের যে উন্নয়ন, এটা তো জননেত্রী শেখ হাসিনার হাত ধরে হইল। আমি কিছু কমেন্টস নিয়ে আমি 2টা লাইভ করেছি আজকে, আপনি 5 মিনিটের মধ্যে একটা ক্লোজিং দিবেন। আমি একটু দর্শকদের সাথে সম্পৃক্ত। ইসমাইল ভাই শুনছি, কমেন্ট করছি না। আশিক লিপনজি, ধন্যবাদ। বিগত আওয়ামী লীগ আমলে দেখেছে বিভিন্ন কথিত মানবাধিকার সংগঠনগুলো টিভি টক শোতে পর্দা ফাটিয়ে ফেলতো মানবাধিকারের কথা বলে। এখন সেই তথাকথিত মানবাধিকার সংগঠনগুলো ও কথিত সুশীল সমাজের লোকেরা চুপচাপ কেন? তারা এখন লিটল মিয়া, তারা গুম হয়ে গেছে, গুম মানবাধিকারী গুম হয়ে গেছে এখন। জি, ইসমাইল ভাই, বিমানবন্দর, সব বিমানবন্দর রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জি, ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। মানুষের এখন কার্ডের জোয়ারে ভাসছে। জি, ধন্যবাদ। ইউসুফ আলী চূন্য, যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচিত ছিল সেনাবাহিনী বিলুপ্ত করা এবং স্বাধীনতা বিরোধী অপশক্তিকে চিরতরে শেষ করে দেওয়া। পৃথিবীর বহু দেশে সেনাবাহিনী নাই। জি, ধন্যবাদ আপনাকে। ইউসুফ হোসাইন, শেখ হাসিনা আসলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। জি, ধন্যবাদ ভাই। আমার মনে হচ্ছে শুধু ইউনূস গং ও জঙ্গি টোকাইদের কাছে বিএনপি কোনো না কোনো ভাবে জিম্মি। জি, ঘটনা সত্য। জি, ধন্যবাদ কৌশিক। জি, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। এলপিজি কার্ডের পর কোন কার্ড? জি, অনেক কার্ড আসবে। বিদ্যুৎ কার্ড আসবে। জি,
বঙ্গবন্ধু না হলে যে বাংলাদেশ হতো না, শেখ হাসিনা না হলে বাংলাদেশ উন্নত হতো না, আর বাটপাড়া ইউনূস না হলে বাংলাদেশটা ধ্বংস হতো না। জি ধন্যবাদ। শ্রী সিংহ, রেঙ্গুন সিংহ বাটপাড়া ইউনূস না তারেক রহমান প্রধানমন্ত্রী হতো না। জি ধন্যবাদ। বাংলাদেশে বঙ্গবন্ধু দিয়েছে স্বাধীনতা, আর জননেত্রী শেখ হাসিনা দিয়েছে আধুনিক ও উন্নত বাংলাদেশ। জি ধন্যবাদ। জি বঙ্গবন্ধু, তার পরিবার এবং আওয়ামী লীগ বারবার সেনাবাহিনীর কুচক্রী মহল দ্বারা আক্রান্ত। ঘটনা সত্য, ঘটনা সত্য। শিল্পী রয়, শেখ হাসিনার উন্নয়ন এরা এখন উদ্বোধন করে। জি নিচে, আচ্ছা জি দেখা যাক। আচ্ছা ইয়ে সাহেব, কাসিম সাহেব, আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে দর্শক কমেন্টস করছে, জি বাংলাদেশ আবার হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইসমাইল ভাই, বিশ্ব বার্তার টাউট উপাধি কোন দেশ দেয়, প্লিজ একটু বলবেন। জি ধন্যবাদ। আচ্ছা আমি আপনাকে একটা বলছি, এখন আওয়ামী লীগের একটা সমস্যা হয়ে গেছে যে শেখ হাসিনার সময়ে এত উন্নয়ন হয়ে গেছে, মানে এই সেই ছিল, জনগণ বুঝতে পারে নাই, কিছু ক্রাইমও ছিল, কিছু দুর্নীতিও ছিল, কিন্তু পদ্মা সেতুর মতো ব্রিজ হয়ে গেছে, পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়ে গেছে, হ্যাঁ, ফ্লাইওভার হয়ে গেছে, আরো যত উন্নয়ন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে, থার্ড টার্মিনাল হয়ে গেছে। এখন বাকি সরকারগুলো এরা কোন উন্নয়নটা করবে? বড় ধরনের কোন উন্নয়ন, আর তো বড় ধরনের কিছু করার নাই। মানে সেই হিম্মত আছে কিনা, সেই উদ্যোগকে নিতে পারবে? স্যাটেলাইট পাঠানো হয়ে গেছে, বড় বড় উন্নয়ন গুলো তো হয়েছে। এটা আমি বললাম, এই বিষয়ে আপনার মন্তব্য দরকার নাই। আপনি এখন কনক্লুশন দিবেন 5 মিনিটের ভিতরে, সমস্ত কিছু মিলাইয়া আপনার আগামী পদক্ষেপ গুলো কি, নেতা কর্মীদের উদ্দেশ্য কিছু সাজেশন যেন থাকে। জি প্লিজ 5 মিনিট, 50-এর মধ্যে আমরা শেষ করব। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসলে পৃথিবীর কোথায় আমরা দুর্নীতি নাই? আছে, দুর্নীতি সর্বত্র বিরাজমান, কিন্তু দুর্নীতিকে আপনি লাগামের মধ্যে রাখতে হয়। জননেত্রী শেখ হাসিনা সেই চেষ্টাটাই করেছেন। বাংলাদেশের মানুষ নয়, শুধু নেতা কর্মীদের জন্যই উনার এই সিস্টেমটা ছিল যে হ্যাঁ ঠিক আছে, তোমার সার্ভাইভ করতে হলে তো তোমার টাকার দরকার, কিন্তু বাট ওইটার লিমিটেশন রাখো যে আমার এই টাকাটার দরকার। কিন্তু আমাদের মধ্যে একটা প্রবণতা কাজ করছে, আমরা যারা বিদেশে থাকি, আমরা তো ধরেন ছাগলের 3 নাম্বার বাচ্চা, যদি সত্য কথা বল। হ্যাঁ, কিন্তু আমি যেটা দেখছি, আমি বিশেষ করে 20, 21, 22, 23 এই সময়টায় প্রচুর পরিমাণে বাংলাদেশে আসা যাওয়া করছে সুযোগ খোঁজার জন্য। আমার মাথায় ছাড়ছিল আমি বঙ্গবন্ধুর আপনার এটারে কি কয় ইয়েতে, রাজনীতিতে সম্পৃক্ত হয়ে ওখানে হ্যাঁ পার্লামেন্ট নির্বাচন করব, এবং ওই আঙ্গিকেই আমি কাজ করছি। আমাদের কিরণ বলেন বা আরো যারা আছে, আমাদের ফয়সল, ডক্টর জাফররা, সবাই সাথে আমরা এটারে কি কয় কোনো খারাপ কিছু বা ভালো সম্পর্ক রেখি, বরং আমার যা এত বছরের যে সঞ্চয় ছিল ওইগুলো ওই সময় মানে দলের জন্য। আমার টাকা দিয়ে কেউ চাঁদা নিয়ে খাই ফেলছে তা, হ্যাঁ ধরেন একটা অনুষ্ঠান হইতেছে, সেখানে আমি 10,000, 20,000 টাকা কন্ট্রিবিউট করতে চেষ্টা করছি, মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। নেত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য, নেত্রী যেহেতু আমার অনেক আগে থেকে চেনে যান, আমি দলের জন্য একজন নিবেদিত প্রাণ, অর্থাৎ আমি দল কেনা মানুষ। কিন্তু আমার রিয়েলাইজেশন আছে যে আজকে দেখেন না, এই যে 5ই আগস্টের পরে একটা দল আপনি পাইছেন, যে দলটা মুক্তিযুদ্ধটাকে ধারণ করে। আমি অ্যাডভোকেট ফজলুর রহমান সাথে আমার টুকটাক যোগাযোগ ছিল, আমি তারে এই নির্বাচন ঘোষণার কয়েকদিন আগে ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, ওইটাই বলছি। হ্যাঁ, আমি বললাম ভাই একটা কথা বলেন তো, বর্তমান যে বিএনপি, এটা কি মুক্তিযুদ্ধের মানে পক্ষের দল কিনা? কয় না। হ্যাঁ, আমি তো তাইলে আলহামদুলিল্লাহ, কারণ মুক্তিযুদ্ধ আপনার পর্যদস্ত হচ্ছে, আপনার অপমানিত হচ্ছে। সম্মানিত অতিথি, আপনার সময় আর 3 মিনিট। আপনার ওই অবস্থাতে বিএনপির যারা নেতৃত্বে রয়েছে, তাদের মুখে কুলুপ তালা, তারা একটা কথা বলতেছে না। তাইলে সেখানে আমি এই দলটাকে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলবো কিভাবে? সেটা বাদ দেন না, এখন সেটা বাদ দেন, এখন আপনারা কি করবেন সেটা বলেন। না, আমরা আমাদেরকে
আমাদেরকে কথার কথা যে কার্যক্রম স্থগিত, এই সেই হ্যান যেই যাই করুক না কেন, এগুলো আমরা দেখে আসছি। আমরা 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু, যে বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ না, বাংলাদেশটাকে সৃষ্টির নেতৃত্বে ছিল। তার পরিবারের শিশু সহ 10 বছরের শিশু সহ 18 জন লোককে হত্যা করেছে, কিন্তু তারপরেও তো আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমরা এই অবস্থা থেকেও ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। আমি একটা কথা বলি আপনাকে, জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ বেঁচে রাখিয়েছেন এই বাঙালি জাতির ভাগ্য উন্নয়নের জন্য কিছু না কিছু কাজ করার সুযোগ করে দেবেন। এই জন্যই, কারণ 75-এর 15ই আগস্ট দেখেন, আপনার শেখ হাসিনা কিন্তু 32 নম্বরে ছিল না, বাংলাদেশে ছিল না, থাকলে কি পরিণতিটা হইতো। এর পরবর্তীতে যখন বাংলাদেশে আসলো, আপনার চট্টগ্রামের ঘটনাটা একবার সামনে আনেন তো। লালদিঘির ময়দানে 24 জন লোক হত্যা হইল, হতো শেখ হাসিনার গায়ে একটা বুলেট লাগলো না। এটা কি আল্লাহর রহমত না? এটা কি আল্লাহর রহমত না? 21শে আগস্ট আপনার বঙ্গবন্ধু এভিনিউতে যে গ্রেনেডটা ট্রাকের উপরে ছিল ফাটে নাই, এটা ফাটলে শুধু কি জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সকল নেতৃত্ব শেষ হয়ে যেত। আল্লাহ রক্ষা করছে তো। এইভাবে বারবার এই যে 5ই আগস্ট যদি আর 20-30 মিনিট দেরি হইতো, তাইলে কি আমরা শেখ হাসিনারে খুঁজে পাইতাম? কাজেই শেখ হাসিনারে যখন আল্লাহ বাঁচায় রাখছেন, উনি কোনো না কোনো পথ ব্যবস্থা করে দেবেন। আমি আমার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে আওয়ামী লীগের একেবারে তৃণমূলের যারা নির্যাতিত, বিশেষ গত 21 মাসে যারা দুর্বিষহ জীবন যাপন করতেছেন। আমি বাহিরে আছি, আমার জীবনের নিরাপত্তা আছে, এটা ঠিক, কিন্তু আমার যে প্রতিক্ষণ প্রতি মুহূর্ত যে হৃদয়ে রক্তক্ষরণ হয় এবং মাঝে মধ্যে মনে হয় রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাচ্ছে, আমি বোধহয় হয়তো আর বাঁচব না। জননেত্রী শেখ হাসিনার গত 4 তারিখে বিয়েনাতে আমাদের ওই যে একটা ইয়ে ছিল, ওখানে উনি প্রায় 5.5 ঘন্টা ছিল। আমি ওই কথাটাই বলছি যে এই আমাদের তো কিছুটা বয়স হয়েছে, নেতৃত্ব আরো বয়স হয়েছে, নেতৃত্বে আল্লাহ বাসায় রাখবো এবং এই দেশটাকে, কিন্তু আমরা দেখে যেতে পারব কিনা একটা ভালো অবস্থায় তা জানি না। আপনারা আশাহত হওয়ার কোনো কারণ, আল্লাহ সবকিছুর উপরে আল্লাহ একটা কিছু করবেই। হ্যাঁ, আমাদের কিছু অনেক ভুল ভ্রান্তি ছিল, অনেক অপকর্ম ছিল, কিন্তু আমাদের আওয়ামী লীগ বাংলাদেশের কোথাও আজকে যে নৈরাজ্য চলতেছে, আজকে জয় বাংলা বললে মানুষকে পিটিয়ে মেরে ফেলতেছে, আজকে জয় বাংলা বললে মানে সেই মহিলা দর্শিত হচ্ছে, বা যে নৈরাজ্যকর অবস্থা, এই নৈরাজ্যকর অবস্থা বাংলাদেশের গত 15.5 বছরে কোথায়ও ছিল না, কোথায়ও ছিল না। আমরা খারাপ কাজ অবশ্যই করছি, কিছু না কিছু করছি, অবশ্যই করছি, কিন্তু এরকম অবস্থায় ছিল না। কাজে এদের এই গত 5ই আগস্টের পরবর্তীতে ডক্টর ইউনূসেরা যা করছে এবং করতেছে, এইটাই তাদের পতন ঘনিয়ে আনবে, এইটাই তাদেরকে পতন ঘটাবে। আমি আরেকটা কথা বলতে চাই, ইউনূস নিয়ে এখন বাংলাদেশের মানুষ ধরেন 100% তারা বুঝছে যে ইউনূস দেশটাকে ধ্বংস করতে আসছে এবং ধ্বংস করে ফেলছে, দেশটা শেষ, দেশের কিচ্ছু নাই। কিন্তু আমার কথাটা হচ্ছে, বর্তমানে তো ইউনূস নাই, আপাতত দৃষ্টিতে ইউনূস নাই, সেখানে তারেক জিয়া। তাহলে তারেক জিয়া, আপনি কি ইউনূসের পদাঙ্ক অনুসরণ করতেছেন? এটা তো আপনার স্বাধীনতার পক্ষের কেউ নাই বললেন না, তার মানে তো একই তো এটা নিয়ে আর ঘাটাঘাটি না করাই ভালো। আমরা চাই দর্শকদের একটু উত্তর দিয়ে আর শেষ করবো। আমি একেবারে ক্ষুধার্ত হয়ে গেছি, আমি সকাল থেকে লাইভ চলছে বুঝছেন। এই তারেক জিয়া কার্ড দিয়ে কুল পাইতেছে না, আর বড় প্রজেক্ট নিবে কিভাবে? জি আক্তার জামান, ধন্যবাদ আপনাকে। ইসমাইল ভাই, তাদের কিছু করার দরকার নাই, শুধু ভাঙবে বোঝা। এই যে 5ই আগস্টের পর থেকে সারা দেশে যে ভাঙচুর হয়েছে, এই গণভবন ভেঙে ফেলছে, মবের সিস্টেম, মবের অবস্থাটা, এই যে রিসেন্টলি ওই যে একটা কলেজ শিক্ষিকা, হ্যাঁ,
ঠিক আছে, তো ঠিক আছে। ও, ও, মানে ইউনূস শাসন চলতেছে, হ্যাঁ, ইউনূসের বিশ্ব বাটপার। জি ধন্যবাদ কাশেম চাচা, সালাম নেবেন। দেশে রেড অ্যালার্ট, কিন্তু কেন রহস্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়াম লুটের কোনো চিন্তা চক্রান্ত কিনা? এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা নিয়ে কিন্তু একটা বিশাল দুশ্চিন্তার বিষয়। কাশেম সাহেব, আমি আপনাকে বলি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনারা করেছেন, শেখ হাসিনা করেছে, এটাও কিন্তু একটা বাংলাদেশের জন্য ঝুঁকি। অন্য শক্তিশালী দেশগুলো বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হোক এটা চায় না। কথাটা মনে চাই, রাখবেন, লাউড অ্যান্ড রাইট, ক্লিয়ার, ঠিক আছে? এই শক্তি, রাইট, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাকে মিন করেছি, যাদের উপর হামলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু চায় না, এটা মনে রাখবেন। আবার এটা করেছেন কিন্তু রাশিয়া থেকে এনে, দেশের উন্নয়নের জন্য, দেশের ভালোর জন্য করেছেন, কিন্তু এটা কিন্তু শক্তিশালী দেশ চায় না, ঠিক আছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে নানান রকমের ষড়যন্ত্র আছে। এখানে যাতে ইউরেনিয়াম না আসতে পারে, এখানে যাতে বিদ্যুৎ কেন্দ্রটি চালু না হয়, এক ধরনের উন্নতি হয়ে যাবে বাংলাদেশের। 24 মেগাওয়াট বিদ্যুৎ, নাকি 2400 মেগাওয়াট। না 300, আমার 300, না না না, ফাইনালি 2400, না, 2400। ফাইনালি ওইটা, কিন্তু এখন এই যে আগস্টে আপনার ওই 300 মেগাওয়াট চালু হবে। যাই হোক, দুইটাই ইউনিট আছে। আমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গেছি, একদম ভিতরেই ছিলাম, আচ্ছা, ঠিক আছে? good. আমি এটার উপর অনুষ্ঠান করেছি 1 ঘন্টা। সেনাবাহিনীর পাহারায়, সামনে সেনাবাহিনী, পিছনে সেনাবাহিনী, উপরে হেলিকপ্টারে সেনাবাহিনী। এই সেনাবাহিনীর নিরাপত্তায় ওখানে ঢুকেছি, সবসময় মনে হচ্ছে যেন আতঙ্কের মধ্যে আছি, এত নিরাপত্তা সেখানে। 18 চেকিং পোস্ট ডিঙ্গাইয়ে তারপরে গেছি, মানে কৈফিয়ত দিতে হয়েছে কেন সেখানে আসছি, কেন, কি কারণে, কোথায়, কেন যাবেন, কার কাছে যাবেন। উপর থেকে এইভাবে টাওয়ার থেকে এই পিস্তল, গুলি এইভাবে, বুলেট এইভাবে ধরে রেখেছে, কেউ ওখানে প্রবেশ করতে পারে না, এত নিরাপত্তা, ঠিক আছে? আমার একটা প্রশ্ন ছিল, আওয়ামী লীগ মিনিমাম 4 কোটি নেতৃত্ব দেওয়ার মতো লোক আছে, একটা লোকও নাই। বিদেশে যে নেতারা আছেন তারা সবাই আসুক, তাদের সাথে মাঠে নামবো। এইটা একটা প্রশ্ন, যে সবাই যদি দেশে ফেরত আসে কজনকে গ্রেপ্তার করবে? জি, নরসিংদী থেকে দেখছি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, ফেনী ফিরে আসবে, কোনো সন্দেহ নাই, নেত্রী ফিরে আসবে। জি ধন্যবাদ, আমরা শেখ হাসিনার ডাকের অপেক্ষায় আছি, ধন্যবাদ। এই যে একজনে বলছেন যে সারা পৃথিবীর নেতা নেত্রী যারা আছে বিভিন্ন দেশে, তাদের সবাই যদি চলে আসে, ভালো। সারা দেশের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের কাছে এই ধরনের পরামর্শ চাই, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, নেতার আদর্শ মেনেই চলে কর্মীরা। জি 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 জি, শ্রী রেঙ্গন সিংহ, জি ধন্যবাদ। বাংলাদেশের এই পরিস্থিতির জন্য দায়ী ইউনূসের দল, সেনাপ্রধান, জুলাই সন্ত্রাসীরা। জি ধন্যবাদ। সেখানে নোয়াখালী জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলার কারণে একজনকে মারধর করেছে নোয়াখালীতে। জি জি, দুঃখজনক, হ্যাঁ, দুঃখজনক। ওই যে আপনি একটু আগে বলছিলেন যে ওই মাইকিং করার কারণে তারা ইয়ে করছে, ওইটা আমার নোয়াখালী ওই যে আওয়ামী লীগ অফিসের সামনের ঘটনা। আমার জেলা নোয়াখালী, তৎকালীন পুলিশ কমিশনার রকিবুল হুদা নেত্রীকে হত্যা করার চেষ্টা করেছে। জি ধন্যবাদ রকিবুল হুদা। ইসলামের কাসেম চাচা, কাসেম চাচা, এটা কি আপনার কাসেম চাচা নাকি? হ্যাঁ, কাসেম চাচা তো একজনই পৃথিবীতে, একটাই আছে কাসেম চাচা, দুবাই এখন। জি, অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো নেতা, আপনার সাথে এখন কথা বললাম। এখন হচ্ছে যে আর সময় পালিয়ে থাকার চেয়ে এসে রাস্তায় নামা উচিত। জি, এই যে মোহাম্মদ মহসিন, উনি ইয়ে তো ছিলেন, ওই যে লাল দিঘির কথা বললেন না, ওই যে কমেন্টটা কমেন্টটা কোথায়? আচ্ছা, লাল দিঘির ময়দানে একটা কথা বললেন না? হ্যাঁ, হ্যাঁ, 24শে জানুয়ারি হ্যাঁ, 1988। কোথায়? 88, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথায়? আচ্ছা ঠিক আছে, ওই, আচ্ছা এটা পাচ্ছি না, লাল লেগি ময়দান, আচ্ছা আমি এটা পাচ্ছি না। জি, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। জি কাসেম সাহেব, আপনাকে, এইটা কি নেত্রী ফিরে আসবে তাতে কোনো সন্দেহ নাই। 24শে জানুয়ারি লাল দিঘি জনসভায় ছিলাম, স্মৃতি মনে হলে ঘুমাতে পারি না, এটাই তো না? 24শে জানুয়ারি, জি জি জি, 24শে জানুয়ারি তিনি লালদিঘি ময়দানে ছিলেন। জি, মোহাম্মদ মহসিন, আপনাকে ধন্যবাদ। জি মোহাম্মদ মহসিন, জি জি, অনেক ধন্যবাদ কাসেম সাহেব, আপনাকেও ধন্যবাদ। তবে আপনারা উদ্যোগ নেন, উদ্যোগ থামাবেন, তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন। জি, আমরা প্রতিনিয়ত মানে কোনো না কোনো ভাবে এই যে মোবাইল বাজতে আছে, হোয়াটসঅ্যাপ, এটা সেটা,
আমার বেগমতে আছে 5-6টা হোয়াটসঅ্যাপ গ্রুপ। তারপরে ইনোভারল বাংলাদেশ। আমরা দেশে থাকি বিদেশে থাকি, আমাদের ক্রিয়াকর্ম চলমান, এবং বাংলাদেশ এই অবস্থা থেকে মুক্তি পাবে এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহকে আমরা অস্বীকার করার কোন সুযোগ নাই, আমরা যে ধর্মই বিশ্বাস করি না কেন। হ্যাঁ, আল্লাহর অস্তিত্ব বিদ্যমান বিদ্যমান। তো কাজেই এটা অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকক্ষণ ধরেই আপনারা কথা শুনছেন এবং বিশেষ করে বিভিন্ন কমেন্টস পাই পড়ছেন। হ্যাঁ, অবশেষে সবাইকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ। জি জি, ওনার নাম হচ্ছে মোহাম্মদ উসমান গনি। জি জি, ধন্যবাদ আপনাকে। সবাইকে মাঠে নামো। তবে আমার একটা বক্তব্য হলো, এখন আপনারা অর্থ নেতাকর্মীদের, তৃণমূলের নেতাকর্মীদের তাদের সংস্থানের প্রয়োজন আছে, তারা পালিয়ে আছে, অনেকে লুকিয়ে আছে, অনেকে নানান যন্ত্রণার মধ্যে আছে, তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা। আপনারা আন্তর্জাতিক ভাবে, মানে আপনারা বিভিন্ন দেশে যারা আছেন, তারা একটা ফান্ড তৈরি করেন, টেলিফোনে তাদের সাথে কথা বলেন, হোয়াটসঅ্যাপে কথা বলেন, গ্রুপে কথা বলেন, তাদেরকে সংগঠিত করেন, তাদের পরিবার পরিজনের জন্য একটু অর্থ সহায়তা যদি দিতে পারেন, এটা খুব ভালো। না ইসমাইল ভাই, আমি ওই ফান্ডের ব্যাপারে আপনার সাথে একটু দ্বিমত করি। কারণ আমাদের দেশের মানুষ মাইন্ড করেন না, আমি কাউকে তিরস্কার করে কথা বলতেছি না। আপনার এই দেশের কথা বাদ দেন, বিদেশে আমি এমনও দেখছি মানুষ মারা গেছে, হ্যাঁ, তার লাশ দেশে পাঠানোর জন্য যে টাকা উঠায়, সেখান থেকেও টাকা মেটাতে, কথা বুঝছেন? কাজে করলে আপনি ফেরেস্তা হয়ে গেছেন তা না, ফান্ডের দরকার নাই। আমি যে জিনিসটা করতেছি ফ্রান্সে, হ্যাঁ, এবং অন্যান্য জায়গায়, যে যার যার এলাকায় দেন। কারণ আমি সেটাই তো, আপনারা সম্মিলিত ভাবে যদি একটা ফান্ড করেন, আপনারা আপনাদের এলাকায় কথা বলবেন, ওখানে কার কি দুঃখ দুর্দশা, ওখানে হেল্প করার চেষ্টা করবেন, সেটাই তো বলছেন। না, ফান্ড হইলে তো ধর অন্য 10 জনের টাকাটা আমার কাছে আসতো, আমি ওইটা না, আমি হ্যাঁ, ব্যক্তিগত ভাবে সবাই করুক। আপনি আপনার টাকা আপনার এলাকায় দেন। কারণ আমি যদি এখন কথা সিলেটের একটা লোকের আমি চিনি না, সে কি আসলে জেনুইন আমার কর্মী না আমার সাথে বাটপারি করতেছে, সেটাই বা কেমনে ধরবেন? এবং এই উস্কুলায় এত বাটপার, আপনি চিন্তার বাইরে। নীতি নৈতিকতার পরিবর্তন। আমি বলছি যে প্রত্যেকে আপনার নিজের এলাকায়, আপনি নিজের এলাকায় যে বললেন না কনভারসেশন, কথা বলেন, আপনি আপনার নিজের এলাকায় যতটুকু পারেন, রফিকুল্লাহ নিজের এলাকায় যতটুকু পারে, করিমুল্লাহ নিজের এলাকায় যতটুকু পারে, ঠিক আছে। নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের নাম আবার মনে পড়ে গেল, ওনার মুক্তি চাই, ওনার কথা আমাকে অনেকেই প্রশ্ন করে, অনেকেই আমার সাথে কয়েকদিন কথা হয়েছিল, আমি কয়েকদিন কথা হয়েছিল। আজকে বুঝতে পারলাম বিগত ইন্টারিম গভর্নমেন্ট নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাঙালির জন্য এই যে 2 মাসের উপরে হয়ে গেছে তারেক জিয়া বা বিএনপি ক্ষমতায় আসছে, এই লোকটারে আপনার দূরে রাখছে কেন? মুক্তি দিচ্ছে না, এতগুলো নেতা বয়স্ক, আচ্ছা, তো আপনার এই যে আমাদের জায়গায় তো আমরা একসাথে হয়েছি, একমত হয়েছি, ইউনূস আর বর্তমানে একই। আমি সেটাই তো বলছি, তারা তো সেটাই করবে। আমি কি বলতে চাইছিলাম এখন সেটা আবার ভুলে গেছি। একটা গুরুত্বপূর্ণ কথা, কলিমুল্লাহ স্যারের জন্য অনেকগুলো ভিডিও করেছি, কলিমুল্লাহ স্যারকে এখনো মুক্তি দিচ্ছে না, দর্শকও কিন্তু উদ্বিগ্ন, দর্শকও জানতে চায়। জি, তবে যেটা বলেছি, ওই যে দর্শক মন্ডলী, আমি প্রতি মুহূর্তে এই কথাটাই বলতে চাই, ওরা আমাদের কাছে দরখাস্ত করেছে 2025-এ এই অবস্থা। এটা তো 2025, 2026-এ কি হবে, 2027-এ কি হবে? ওরা আমাদের সাথে যুব সমাজ নিতে চায়, পৃথিবীর কোথাও নাই। মানে কি, মানে এই বাটপারের এই কথা শুনলে এটা চিটিং, বেড়া বাটপার। কলিমুল্লাহের মুক্তি কথা বলে না। আমি কয়েকটা ভিডিও করেছি, কলিমুল্লাহ স্যার নিজের লেখা 12-13 বছর বয়সে ওই যে ভারতীয় পত্রিকা নেওয়ার জন্য সে যে প্রাইজ পাইছে, তার নাম চেঞ্জ করে, হ্যাঁ, ওইভাবে আইডা পত্রিকা পড়ছে, তো তার জন্যই তো বাটপার।
সে ওই জন্মগত চিটিংবাজি বাটপার। হলো, ওই জিটিংবাজি হলো তার বাটপারি। আমি আর একটু বাটপারি বলি, রোহিঙ্গারা রোহিঙ্গারা তোমরা আগামী বছর তোমাদের এই মিয়ানমার যায় খুঁজবে, কি মিথ্যা তোমার কথা। দেশে, দাঁড়ান, তোমার দেশে জাতিসংঘ মহাসচিবের সামনে, ঠিক আছে। তারপরে এই বাটপার আরো বলছে যে আমাদের দেশে সব ইউরোপিয়ান এম্বাসি গুলো আমাদের দেশে খুলবে, ভারতে আর যাইতেই হইব না, ভারতের ছাত্রছাত্রীরা ভিসার জন্য ওখানে যাইতেই হইব না, যে ইউরোপে যাবে। আমাদের দেশে কোনোটা খুলছে নাকি মিথ্যাবাদী? কেউ খুলছে? কেউ এর খবর নিছে? বরং বাংলাদেশের টাকার মান তো নিচে নামছে, অনেক নিচে নামে চলে গেছে। এখন ভিসাও দেয় না, এই বাটপার না। না, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওকে দেশটা ওকে ধ্বংস ওকে করছে, জাতিটা ধ্বংস করছে। ক্ষুধার্ত বাংলাদেশ, ক্ষুধার্ত খন্দকার ইসমাইল এখন এই সকাল থেকে শুধু কি খাইছে, বিটরুট খাইছে, কাঁচা ছোলা খাইছি। এখন বাজে দুপুর কয়টা বাজে? দুপুর 2টা 10 বাজে। হায় হায় রে, শেষ শেষ, জীবন শেষ। বাটপার যাই হোক, ভালো। তারা আগস্ট পর্যন্ত করাইছে। এখন আশঙ্কা হচ্ছে আগস্টের পরে তারা প্রেসিডেন্ট বানা দেয় কিনা সেটা দেখ।